হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সরল দোলগতির 10 নম্বর পাঠেতে পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি এটা নিয়ে আলোচনা করবো, কারণ এই থিওরিটাই বাকি আছে। এই থিওরি আলোচনা করার পর আমরা প্রবলেম সেট 1-এ যাবো। ওকে, তার আগে আমরা থিওরি আলোচনা করবো, তারপরেই অঙ্কগুলো আজকে ডিসকাস করবো। সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তাহলে প্রথম তোমরা এটা হেডিং দাও, সেটা দেখি পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি। যদি পৃথিবীকে যদি সোজাসুজি বা লম্বলম্বীভাবে যদি একটা সুড়ঙ্গ করা হয়, তার মধ্যে যদি কোনো বস্তুকে ফেলা হয়, তার গতিটা কেমন হবে সেইটা আমরা আজকে ডিসকাস করব। এবং সেখান থেকে তার পর্যায়কালটা কত হবে, বা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা বস্তুকে পাঠাতে কত সময় লাগবে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ধরলাম এখানে একটা পৃথিবী ধরলাম, এটা হচ্ছে আমার পৃথিবী। ঠিক আছে, পৃথিবীর ধরো এটা হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র বরাবর, পৃথিবীর কেন্দ্র থেকে এইভাবে লম্ব বরাবর একটা সুড়ঙ্গ করা হলো। এইভাবে একটা, তোমরা যারা নিট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আনএকাডেমির সঙ্গে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনটাকে একটা হাই লেভেলে নিয়ে যেতে পারো। আনএকাডেমি হচ্ছে পারফেক্ট স্টাডি পার্টনার ফর নিট ইউজি। এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন ব্যাচ ওপেন হয়। কম্পিট উইথ 1000 of aspirant and stand out from the crowd। যারা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেবে তারা কী কী অ্যাক্সেস করতে পারবে দেখে নাও। ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্স, ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস, লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, স্ট্রাকচার কোর্স অ্যান্ড পিডিএফস। আনএকাডেমিতে নিট 2022-এর জন্য নতুন একটা ব্যাচ ওপেন করা হয়েছে। ব্যাচটার নাম হচ্ছে প্রয়াস MBBS ব্যাচ ফর নিট 2022। এখানে টপ এডুকেটর হলেন পঙ্কজ তলওয়ার, ডক্টর SK সিং, আশিস দেওয়ান, কুশল নামা। ব্যাচটি শুরু হবে 25শে ফেব্রুয়ারিতে। তাহলে আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য তোমার ডিসক্রিপশানে যাবে, সেখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমার এনরোলমেন্ট করতে পারো। অবশ্যই এনরোলমেন্ট করার সময় রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি ব্যবহার করতে হবে। তাহলে টোটাল যে অ্যামাউন্ট পড়বে তার উপর তুমি 10% ডিসকাউন্ট পাবে। আনএকাডেমি সাবস্ক্রিপশনের দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে আইকনিক। তো যারা যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে তারা কী কী ফিচার্স পাবে দেখে নাও। লার্ন লাইভ ফ্রম দ্য কমফোর্ট অফ ইউর হোম, আনলিমিটেড অ্যাক্সেস টু অল কোর্সেস, প্র্যাকটিস টেস্ট, ব্যাচ কোর্সেস, mentorship and guidance, exhaustive coverage of syllabus, regular doubt clearing and answer writing sessions, live test series, study materials PDF format। তাহলে তোমরা আজই আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও। আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবার সময় রেফারেল কোড হিসাবে তোমরা RUHUL রুহুল যদি এই কোডটি তোমরা ব্যবহার করো, তার টোটাল যা অ্যামাউন্ট পড়বে তার উপরে তোমার 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সুড়ঙ্গ করা হলো, করে একটা বস্তুকে এখান থেকে ফেলে দেওয়া হবে। এটা দেখো না, এটা কি বাস্তবে কিন্তু সম্ভব নয়। একটা জিনিস দেখে নাও, আমরা এটা ডিসকাস করছি বা এখান থেকে হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি কেমন, বা পৃথিবীর যদি যে গ্র্যাভিটি থাকে সেই গ্র্যাভিটির মধ্য দিয়ে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তার গতিটা কেমন হবে, বা তার গতিটা সরল দৈর্ঘ্যে হবে, সেইটা আমরা প্রমাণ করব। ভালো কনসেপ্টটা ভালো করে বুঝে আমরা কী করতে চাইছি, কারণ আমার এম কী সেইটা যতক্ষণ আমি বুঝতে পারি ততক্ষণ তো আমরা ঠিক ব্যাপারটা আমরা বুঝতে পারবো না, ডাউট থেকে যাবে। সেই জন্য এখানে আমরা কী বের করতে চাইছি, আমরা এখানে বুঝতে চাইছি যে পৃথিবীর কেন্দ্রগামী বা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি সুড়ঙ্গ করা হয় মাটি খুঁড়ে খুঁড়ে, তাহলে সেখানে যে কোনো একটা বস্তুকে ছাড়লে সেই বস্তুর গতি কেমন হবে সেইটা নিয়ে আমরা আজকে টোটাল ডিসকাস করব। দেখে নাও, এই ব্যাপারে একটা মুভিও তুমি দেখতে হবে। হলিউডে একটা মুভি আছে টোটাল রিকল বলে, এরকম একটা মুভি। মানে সেখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখিয়েছিল যে পৃথিবীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, লোকজন সংখ্যা শেষ হয়ে গেছে। তো এই প্রান্তে কিছু লোক আছে আর এই প্রান্তে কিছু লোক আছে। তো তারা একে অপরের সঙ্গে কমিউনিকেশন করে কি আছে, তাদের এই সুড়ঙ্গ করা আছে ভিতর দিয়ে, তারা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আসে। ওকে, তাহলে এই কনসেপ্টটা মানে এখানে যে থিওরিটা পড়াবো সেই কনসেপ্টেরই কিছুটা, মানে সিনেমাটা শুধু এই কনসেপ্ট নিয়ে নয়, এটা এই সিনেমার মধ্যে এই জিনিসটা দেখানো হয়েছে যে এইভাবে যাতায়াত করে। তো এটা একটা জিনিস ভালো করে, এটা হচ্ছে কাল্পনিক বিষয়, এটা কখনো বাস্তবে সম্ভব নয় যে পৃথিবীর এরমভাবে আমরা দুটো করে আলাদা করে ভাগ করে দিতে পারি, এরকম সম্ভব নয়। তো একটা কাল্পনিকভাবে চিন্তাভাবনা করা হয়, যদি থাকে, যদি সম্ভব হয় এরকম, তাহলে কোনো বস্তুর গতিটা কেমন হবে, সেই গতিটা বা তার সমীকরণ বা তার পর্যায়কালটা, বা এক প্রান্ত থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি আমি পাঠাতে চাই তাহলে সেখানে সময়টা কত লাগবে। নর্মাল উপর দিয়ে গেলে সময় বেশি লাগবে না, এই দিক দিয়ে গেলে বেশি সময় লাগবে, সেটা আমরা ক্যালকুলেট করব। টোটাল বলা যেতে পারে একটা যে সিনেমাটিক কাজে ডিসকাস করা হবে, যে আমরা বিভিন্ন সায়েন্টিফিক যে মুভি, সাইফাই মুভিগুলো দেখি, ওকে, সায়েন্স ফিকশন যে মুভিগুলো দেখি, সেই কনসেপ্টে মানে কিছু কিছু দেখো সায়েন্স ফিকশন মুভিগুলো বিভিন্ন রকম ডিপলি কনসেপ্ট আছে মানে ফিজিক্সের, সেই যেমন ইন্টারস্টেলার আছে, দ্য মার্সিয়ান আছে, গ্র্যাভিটি আছে। এইগুলো অবশ্যই বিশেষ করে গ্র্যাভিটি মুভিটা একটু দেখলে তুমি গ্র্যাভিটি সম্পর্কে
কনসেপ্টটা একটু ভালো তুমি আর বুঝতে মানে তোমার ইন্টারেস্টটা একটু বাড়বে। এটা নয় যে তুমি মুভি দেখে তোমার পুরো ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এটা নয়, মানে এটা তোমার ইন্টারেস্টটা বাড়বে যে তাহলে আমাকে একটু কিছু করতে হবে। যখনই ডিপ্রেশন চলে আসবে যখনই বুঝতে হবে যে আমি বুঝতে পারছি না, তো কিছু সায়েন্টিফিক দু একটা মুভি যদি তুমি একটু দেখে নাও, দেখে তোমার মধ্যেও অনেকটা ইন্টারেস্ট আসবে ফিজিক্স পড়ার প্রতি বিশেষ করে। তাহলে যদি ধরে নাও, তাহলে আমরা গল্পে ফিরে আসি যে আমাদের মেন গল্প শুরু, সেটা হচ্ছে কি, তাহলে এখানে যদি ধরা যায় যে পৃথিবীকে যে এরকম ঠিক মিডল বরাবর আমি একটা সুড়ঙ্গ করে দিয়েছি, এরকম এখান থেকে এখানে পর্যন্ত সুড়ঙ্গ করা আছে। সুড়ঙ্গ করার পর দেখে নাও, যদি এখান থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা এ বিন্দু, আমার এই পয়েন্টটা এটা হচ্ছে এ বিন্দু, আর এখানটা আমি ধরলাম এটাকে বি বিন্দু, তাহলে এ বি। তাহলে এ থেকে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে ধরলাম এখানে একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে সে এটা বস্তুটা এইভাবে গতিশীল থাকবে। তাহলে এই গতিশীল থাকলে তার গতির পথ কেমন হবে, সেটা সরল দৈর্ঘ্য সম্পূর্ণ হবে কি না, সেটা টোটাল ডিসকাস করবো আমরা। তাহলে প্রথমে আমরা ডিসকাস করে নিই যে আমরা জানি পৃথিবীর সঙ্গে ধরো পৃথিবী বা অন্যান্য কোনো গ্রহ, যে কোনো দুটো বস্তু যদি পরস্পরের একটা দূরত্বের মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, আর এদের মধ্যেকার দূরত্ব যদি R হয়, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলটা কি, মহাকর্ষীয় আকর্ষণ বল। তাহলে মহাকর্ষীয় আকর্ষণ বল কী হবে, F equal G M1 M2 by R square, ওকে, F equal G M1 M2 by R square, এই বলটা কাজ করবে। ঠিক একইভাবে পৃথিবীর নিজস্ব একটা ভর আছে এবং তার ব্যাসার্ধ আছে, তাই না, পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধকে আমি R ধরলাম। তাহলে এবারে এই পৃথিবী থেকে পৃথিবীর উপরে পৃষ্ঠ অর্থাৎ এ বিন্দু থেকে কোনো একটা এম ভরের, এর ভর হচ্ছে স্মল এম ভরের বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, ধরলাম এখান থেকে পৃথিবীর কেন্দ্র ও থেকে আমার এইখানে কোনো একটা বিন্দু ধরলাম সি বিন্দুতে আমার এখান থেকে কণাটা এসছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতায় এখান থেকে বা ও বিন্দু থেকে এর যে দূরত্ব হবে, সেই দূরত্বটাকে ধরলাম x দূরত্ব। ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে সি বিন্দুতে আমার বস্তুটাকে আমি পাঠিয়েছি। ভালো করে ব্যাপারটা বুঝে নাও বা কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এই বিন্দু থেকে একটা বস্তুকে ছেড়ে দিয়েছি, এই সুড়ঙ্গ থেকে ছেড়ে দেওয়ার পর ধরলাম এখান থেকে নিচের দিকে নামবে, অবশ্যই গতিশীল হবে। সি বিন্দুতে আসলো, যে ওসি যে দূরত্বটা হবে পৃথিবীর কেন্দ্র থেকে ওই সি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স, ঠিক আছে, ওসি ইকুয়াল টু এক্স। তাহলে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল টু আর মাইনাস এক্স, তাই না, এখান থেকে এসি ইকুয়াল টু আর মাইনাস এক্স। এবার যে ওসি বিন্দু থেকে যদি ওসিকে ব্যাসার্ধ ধরে একটা আমরা বৃত্ত কল্পনা করি বা একটা গোলক কল্পনা করলাম, ঠিক আছে, গোলক কল্পনা করলাম, যার ব্যাসার্ধ হচ্ছে কি, যার ব্যাসার্ধ হচ্ছে আমার এক্স ব্যাসার্ধ, ঠিক আছে না, এটা এক্স ব্যাসার্ধ। এবারে নিশ্চয়ই এইটা, এবারে আমরা যখন কোনো বস্তু যখন ভূপৃষ্ঠ থাকে, তার মধ্যে যে মহাকর্ষ আকর্ষণ বলা হয় পৃথিবীর মোট ভর আর এই বস্তুটার ভর এর মধ্যে, ঠিক আছে। এবার যদি বস্তুটা আমার এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট এই পৃথিবী, যেটা একটা ভিতরে যে গোলক তৈরি হয়েছে তার উপরে থাকে, তাহলে এখানে যে বস্তু আছে এম ভরের, তার ভর আর এই এক্স ব্যাসার্ধে যে পৃথিবীটা আছে তার ভরের দুটোর মধ্যে আকর্ষণ হবে। তাহলে এখানে বলতে পারি যে এম ভরের বস্তুর মধ্যে বস্তুর সঙ্গে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল সেটা কি হবে, F equal to G, তাহলে স্মল এম যে পৃথিবীর উপরে যে এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের উপরে যে ভরটা আছে স্মল এম ইন্টু, তাহলে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক আছে তার ভর তো আমরা জানি না, তাহলে এটাকে আমরা লিখে দিই এম ড্যাশ বা ক্যাপিটাল এম ড্যাশ লিখলাম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। কারণ কি, এই পৃথিবীর কেন্দ্র থেকে এই এক্স ড্যাশ এম ভরের বস্তুর মধ্যে যে দূরত্বটা আছে সেটা যে এক্স দূরত্ব আছে সেটা আমরা এক্স স্কোয়ার লিখলাম। এবারে এম ড্যাশের ভরটা কত, আমরা এম ড্যাশের ভরটা আমরা নির্ণয় করব। এখানে দেখেন পৃথিবীকে একটা সুষম ঘনত্ব বিশিষ্ট পৃথিবী ধরা হচ্ছে,
আমাদের পৃথিবীর হচ্ছে ঘনত্ব সুষম। সুষম মানে হচ্ছে কি পৃথিবীর সমস্ত জায়গায় ঘনত্ব সেম হবে। মানে 1 চামচ মাটি যদি তুলি তার যা ওজন হবে যে কোনো জায়গার থেকেই পৃথিবীর 1 চামচ মাটি তুললে একই ওজন হবে। অর্থাৎ ঘনত্ব সর্বদা সমস্ত জায়গায় একই হবে, কোনো জায়গায় ঘনত্ব কম বা বেশি হবে না। এটা ধরে নেওয়া হয় আইডিয়ালিভাবে যে পৃথিবী একটা সুষম ঘনত্ব বিশিষ্ট একটা বস্তু বা একটা গ্রহ আছে যা সমস্ত জায়গায় তার ঘনত্ব সমান আছে। ওকে, মানে এখানে যা ঘনত্ব হবে, এখানে যা ঘনত্ব হবে, এখানে ঘনত্ব সমস্ত জায়গায় ঘনত্ব সমান। তাহলে এখানে ধরি পৃথিবীর ঘনত্ব হচ্ছে রো। রো হচ্ছে কি পৃথিবীর ঘনত্ব। ওকে, পৃথিবীর ঘনত্ব হচ্ছে আমি রো ধরলাম। এবার দেখে নাও, আমরা জানি কি রো ইকুয়াল টু এম বাই ভি। ওকে, এম বাই ভি। তাহলে এই ক্ষেত্রে দেখে নাও কী হবে, রো ইকুয়াল টু এম ড্যাশ বাই ভি। ভিটা হচ্ছে কি, এম ড্যাশটা হচ্ছে কি সেটা আমরা দুটো জানতে হবে। এম ড্যাশ হচ্ছে কি এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভর, আর ভি হচ্ছে কি এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে এম ড্যাশ ইকুয়াল টু রো ইন্টু ভি। তাহলে এর আয়তন কত হবে 4/3 পাই এক্স কিউব। কেন এক্স কিউব হলো, কারণ এর ব্যাসার্ধ যে এক্স, আমরা জানি 4/3 পাই আর কিউব হয়, যেহেতু এর ব্যাসার্ধ এক্স আর এক্স কিউব হলো। তাহলে এই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে বা এফ ইকুয়াল টু জি ইন্টু স্মল এম ইন্টু বা এক্স স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে কি দেখো রো, বা এখানে আমি বসে দিচ্ছি গুণ করে যে 4/3 পাই এক্স কিউব রো। এবার দেখেন কাটাকুটি যাবে কি, এক্স স্কোয়ার কাটাকুটি যাবে, এক্স কিউব কাটাকুটি একটা যাবে। তাহলে এখানে আছে কি দেখো, তাহলে বা আমরা বলতে পারি এফ ইকুয়াল টু জি এম। ওকে, জি এম 4/3 পাই রো, এটা পেলাম। এবার আমরা জানি কি যখনই তাহলে দেখে নাও, তাহলে আমরা এখানে পেলাম এই বলটা পেলাম কত, বলটা এটা পেয়েছি। তো এখানটা আরেকটু সুন্দর করে লিখতে পারি এফ ইকুয়াল টু 4/3 পাই এম জি রো, এটা পেয়েছি। তাহলে এফ ইকুয়াল টু যেই বল দ্বারা যে বস্তুটি পৃথিবীর কেন্দ্রের দিকে আসবে সেই বলটা কত হবে 4/3 পাই এম রো জি রো। ওকে, ভালো করে দেখে নাও ব্যাপারটা। তাহলে এটা আরেকটু তোমার কনসেপ্ট আরেকটা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমি পৃথিবীর আর ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর এ পৃষ্ঠ থেকে বা এ বিন্দু থেকে, যেটা পৃষ্ঠের উপরে আছে, পৃথিবীর পৃষ্ঠে আছে, সেখান থেকে যদি এম ভরে একটা বস্তুকে ছেড়ে দিই তাহলে সেটা নিচের দিকে একটা বল অনুভব হবে, একটা আকর্ষণ বল কাজ করবে। সেই বলটাকে আমরা এফ বললাম, এই এফটা, ঠিক আছে, এই আকর্ষণ বল কাজ করবে। তার ফলে বস্তুটি পৃথিবীর কেন্দ্র থেকে গতিশীল হবে, তাই না, পৃথিবীর কেন্দ্র থেকে গতিশীল হবে। কোনো এক মুহূর্তে সি বিন্দু ধরলাম, যার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কি এক্স, ঠিক আছে। আমরা ধরলাম কোনো এক মুহূর্তে বস্তুটা আমার সি বিন্দুতে আছে, এই জায়গাটা আছে। তাহলে এই জায়গায় যদি থাকে যার দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে এক্স, তাহলে এই এক্সকে ব্যাসার্ধ ধরে যদি একটা গোলক কল্পনা করি, তারপর কারণ এই বস্তুর উপর কার ভর ইফেক্ট করবে, কোন মহাকর্ষ বা কোন অভিকর্ষ ত্বরণ যে নিচে নামবে, যে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে ভর আছে এর জন্য, উপরটার জন্য নয়, কারণ উপর থেকে নিচে চলে এসেছে। দেখে নাও, আমি ছবিটা একটু পাশে এঁকে দিচ্ছি তোমাদের, ভালো করে দেখে নাও। তাহলে এখন আমার হয়ে গেছে এটা, এখন পৃথিবী হয়ে গেছে যার ব্যাসার্ধ হচ্ছে এক্স, বস্তু আছে এই জায়গায়। ওকে, তাহলে এক্স ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার সি বিন্দু বলছি, এটা ও বলছি, ঠিক আছে, এটা হচ্ছে এক্স। তাহলে এখন আমরা এই প্রথমে যখন এ বিন্দুতে ছিল তখন এই এ বিন্দুতে এম ভরে যে বস্তু তার উপর যে মহাকর্ষীয় আকর্ষণ বলটা যে কাজ করে সেটা টোটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীটার জন্যই। কিন্তু যখন বস্তুটাকে ছেড়ে দেওয়া হয় এই সুড়ঙ্গ থেকে, যখন বস্তুটা সি বিন্দুতে চলেছে, তখন এর মধ্যে যে আকর্ষণ বলটা, যে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করবে, সেই বলটা কাজ করবে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে পৃথিবীর ভর আছে তার জন্য, টোটাল আর ব্যাসার্ধের জন্য নয়, কারণ এটা উপরের দিকে চলে গেছে, বাদবাকি যেটা তার জন্য কাজ করবে। তাহলে এই দুটোর মধ্যে আমরা মহাকর্ষীয় আকর্ষণ বলটা ক্যালকুলেট করব। ওকে, নিউটনের যে সূত্রটা আছে সেখানে আমরা জানি কি এফ ইকুয়াল জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি পৃথিবীর ভর এম, আর এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভর এম ড্যাশ বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার। ওকে,
এবার আমরা তো এম ড্যাশ জানি না, তাহলে এম ড্যাশটা কী করে বের করবো? আমি এখানে ধরলাম কি পৃথিবীর ঘনত্ব রো ধরলাম, তাহলে আমরা জানি রো ইকুয়াল টু এম ড্যাশ বাই ভি। ভিটা হচ্ছে কি এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক আছে তার আয়তন, আর এম ড্যাশ হচ্ছে কি এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভর। তোমরা পাশে লিখে নেবে, এটা লিখে নেবে যে এম ড্যাশ হলো এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভর, ঠিক আছে। তারপরে এই মানটা বসিয়ে আলটিমেট পাবে, দেখে না এফ ইকুয়াল টু 4/3 পাই এম জিরো বা রোজি, এটা ঠিক আছে, এটা পেলাম। এবার দেখেন আর একটা ব্যাপার কি, যখনই এফ বলের জন্য এক্স মানে এম ভরের একটা বস্তুটি যখন নিচের দিকে নামবে আকর্ষিত হবে, তখন এর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা এ। তাহলে এখানে যে ত্বরণ সৃষ্টি হয়েছে ত্বরণটা তাহলে আমরা কী বলতে পারি? তাহলে এখানে বলতে পারি আবার বস্তুটির ত্বরণ এ হলে আমরা বলতে পারি কি এফ ইকুয়াল টু এম এ, তাই না? এফ ইকুয়াল টু এম এ। এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি ইকুয়াল করি তাহলে এখান থেকে কী পাবো আমরা? তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব এম এ ইকুয়াল টু 4/3 পাই এম জিরো, ওকে। এটা এবার দেখে নাও, এটা থেকে আমি যদি এটা এই এম বাদ দিলাম, তাহলে বা এ ইকুয়াল টু কী পাচ্ছে দেখো না 4/3 পাই, তাহলে এখানে দেখেন একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, কিন্তু এক্স কি করেছিলাম, এখানে একটা এক্স আছে, এক্স রো, এখানেও একটা এক্স আছে, তাহলে একটা এক্স থাকবে এখানে একটা এক্স থাকবে, তাহলে 4/3 পাই রো জি এক্স। এটা ভালো করে দেখে নাও, এখানে আমরা এক্স স্কোয়ার ছিল নিচে, এখানে এক্স কিউ ছিল, তাহলে একটা এক্স স্কোয়ার দুটো কেটে গেলে একটা এক্স থাকে, সেই জন্য আমরা এখানে এক্স লিখলাম, এখানে এক্স লিখলাম। এবার দেখে না এই দুটোকে এই বল ইকুয়াল, তাহলে এই বলের জন্য এখানে ত্বরণ সৃষ্টি হয় বস্তুর মধ্যে, সেটা হচ্ছে তার উপর তাহলে এফ ইকুয়াল টু এম হবে, তাহলে এই এম এ আর এটা ইকুয়াল করলে আমরা পাচ্ছি কি এ ইকুয়াল টু 4/3 পাই রো জি এক্স। এবার দেখে নাও এই যে 4/3 পাই রো জি এক্স, এটা তো ধ্রুবক, পৃথিবীর ঘনত্ব ধ্রুবক সুষম, মহাকর্ষীয় ধ্রুবক, এটাও ধ্রুবক, 4/3 পাই ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এই সমীকরণ থেকে তাহলে আমরা এটা বলতে পারি যে এ প্রপোর্শনাল টু এক্স, এ প্রপোর্শনাল টু এক্স, তার মানে বস্তুর ত্বরণ বস্তুর সরণের সঙ্গে সমানুপাতিক। তাই এখানে দুটো জিনিস পাচ্ছে, দেখে নাও দুটো জিনিস পাচ্ছি। প্রথমটা কি, বস্তু যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটা বস্তুর সরণের সঙ্গে সমানুপাতিক, সরণ যত বাড়বে ত্বরণটা বাড়বে, তাহলে বস্তুর ত্বরণ তার সরণের সঙ্গে সমানুপাতিক, ত্বরণ বস্তুর সরণের সমানুপাতিক, বস্তুর সরণের সমানুপাতিক। আর 2 নম্বরটা কি, এই যে ত্বরণটা বস্তুর কোন দিকে আছে, বস্তুটি পৃথিবীর কেন্দ্রে উন্মুখী, তাহলে এই ত্বরণটি বা সরণটি, সরণ তো কেন্দ্রের দিকে হচ্ছে, সরণটি বা ত্বরণটি পৃথিবীর কেন্দ্রমুখী, ওকে। তাহলে এই দুটো জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম ক্যালকুলেশন থেকে, সেটা যে কি দেখে নাও যে বস্তুকে যে ছাড়লে তার যে ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণটা বস্তুর সরণের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ সরণ যত হবে ত্বরণটাও তত হবে। আর কি, এই ত্বরণটা হচ্ছে কি যে পৃথিবীর কেন্দ্রগামী, তাই না? তাহলে এই দুটো কেস থেকে যদি এই দুটো কেস ফলো করে, কোনো বস্তুর গতি যদি এই দুটো কেসকে স্যাটিসফাই করে, সেই ক্ষেত্রে তার গতিটাকে বলা হবে কি সরল দোলগতি। তা যেহেতু বস্তু সরণ আর ত্বরণ পরস্পর সমানুপাতিক এবং এখানটায় যে ত্বরণ সৃষ্টি হচ্ছে বা সরণটা হচ্ছে সেটা কেন্দ্র উন্মুখে, তাহলে অবশ্যই এই বস্তুর গতিটা হবে কি সরল দোলগতি সম্পন্ন হবে। তাহলে এখানে যে পৃথিবীর এক প্রান্ত থেকে কোনো বস্তুকে ছেড়ে দেয় তার মধ্যে যে গতি সৃষ্টি হবে সেই গতিটা হবে কি সরল দোলগতি, ওকে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি সরল দোলগতি। তাহলে এর পর্যায়কালটা কী হবে দেখো, এখানে আমরা ডিটেলসে আরও আলোচনা করব, এখানে এখনও কনসেপ্ট আরও দেওয়ার বাকি আছে, পুরো ডিটেলস আমি আলোচনা, পুরো থিওরি
আর কিছু ডেরিভেশন আছে, সেটা প্রমাণ করার পর পুরো ডিটেলসে আমরা এর পুরো বেসিক থেকে প্র্যাকটিক্যাল ব্যাপারে আমরা কীভাবে বুঝবো সেই প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করবো, যাতে করে এই প্রমাণটা যতটা সহজ আছে কনসেপ্টটা যেন ততটাই সহজ লাগে আমাদের। ওকে, তাহলে দেখে নাও এখান থেকে আমরা ত্বরণ আর সরণের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। আর যেহেতু এটা সরল দৈর্ঘ্য সম্পন্ন পেয়ে গেলাম, যেহেতু এটা সরল দৈর্ঘ্য সম্পন্ন, তাহলে এর পর্যায়কালও হবে। তাহলে পর্যায়কাল কী হবে? অতএব কণাটির পর্যায়কাল, এখানে একটা এই দুটো লাইন লেখার পর, এই দুটো পয়েন্ট দেওয়ার পর তারপর এখানে লিখবে অতএব যেহেতু বস্তুটির ত্বরণ যে সরণের সাথে সমানুপাতিক এবং এই সরণটা বা ত্বরণটি কেন্দ্রমুখে, অবশ্যই বস্তুটির গতিটি হবে সরল দোলক গতি। তো যখনই সরল দোলক গতি এখানে বলে দেবে, তারপর লিখবে অতএব কণাটির পর্যায়কাল হবে, পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই রুট অফ সরণ বাই ত্বরণ। ঠিক আছে, তাহলে পর্যায়কাল হচ্ছে টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই রুট অফ সরণ বাই ত্বরণ। তাহলে এখানে সরণও জানা আছে, ত্বরণও জানা। এখানে আমার সমীকরণটি যেটা আমার 3 নম্বর সমীকরণ বলছি। ওকে, 3 নম্বর সমীকরণ। তা 3 নম্বর সমীকরণতে আমরা কী বলতে পারি দেখে নাও। তাহলে এটা একটু মুছে দিচ্ছি। লিখে 3 নম্বর সমীকরণ থেকে পাই, 3 নম্বর সমীকরণ থেকে পাই এ ইকুয়াল টু 4/3 পাই রো জি এক্স। তাহলে বা আমরা কী সরণ বাই ত্বরণ করতে, তাই না? তাহলে এক্স বাই এ, তাহলে বা এক্স বাই এ ইকুয়াল টু এক্স বাই এ করলে 3টা উপরে উঠবে 3/4 পাই রো জি, এটা পেলাম। তাহলে এক্স বাই এ কত পেলাম দেখলাম 3/4 পাই রো জি। তাহলে এখানে মানটা বসিয়ে দিই। তাহলে বা টি ইকুয়াল টু 2 পাই রুট অফ, ওকে রুট অফ, তাহলে সরণ বাই ত্বরণ কত হচ্ছে দেখে নাও। তাহলে এক্স বাই এ, তাহলে এক্স বাই এ করলে 3/4 পাই রো জি, 3/2 টি ইকুয়াল টু 2 পাই রুট অফ 3/4 পাই রো জি, কারণ এক্স বাই এ করলে এটা। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা যে কি সরল, যে বস্তুটি সরল দোলক গতিতে গতিশীল থাকবে এবং তার পর্যায়কাল হবে টি ইকুয়াল 2 পাই রুট অফ 3/4 পাই রো জি। এবার রো এর মান আমরা জানি, মহাকর্ষ চ্যাপ্টার যদি ভিডিওটা আমরা দেখে থাকো অবশ্যই তোমার রো এর মানটা আমরা সেখানে ক্যালকুলেট করেছিলাম, তোমরা জানো হয়তো। রো ইকুয়ালটা কী পেয়েছিলাম 3g/4 পাই আর জি। ওকে, 3g/4 পাই আর জি এটা বেরিয়েছিল। বিশেষ করে তোমাদের বলছি, তোমরা যারা এখনও পর্যন্ত মহাকর্ষের উপর যে ভিডিওটা আমি আপলোড করেছি পুরো কমপ্লিট চ্যাপ্টারটা আছে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই প্রত্যেকটা পার্ট প্রথম থেকে শুরু করবে, পুরো ডিটেলসে আলোচনা করে আছে। আমি বলো তোমরা যদি এটা ভালো করে দেখে থাকো, তোমার মহাকর্ষে একটা টপিক তোমার মিস যাবে না, বা একটা টপিক তোমার কঠিন লাগবে না। সেটা অবশ্যই তোমরা মহাকর্ষের পার্টটা দেখে নিও। তো ভিডিও ক্লাস 11-এর ভিডিও দেখার জন্য তোমরা সায়েন্স ভিডিও চ্যানেল যাবে, সেখানে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখে ক্লাস 11 ফিজিক্স বলে যে ফোল্ডার মতো করা আছে, তাতে ক্লিক করে সমস্ত ক্লাস 11 যে সমস্ত ভিডিও আপলোড করা হয়ে গেছে, চ্যাপ্টার কমপ্লিট আছে, সব ভিডিও সেখানে পেয়ে যাবে। তাছাড়া আমি চ্যানেলের পুরো প্লেলিস্টের বিশেষ করে ক্লাস 11 ফিজিক্সের প্লেলিস্টের টোটাল যে ভিডিও তার লিঙ্ক ডেসক্রিপশান দিয়ে দেবো, সেখান থেকে দেখে সেই লিঙ্কে ক্লিক করে তুমি ডাইরেক্ট প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, তা দেখে নাও আমরা রো ইকুয়াল 3g/4 পাই আর জি, এটা কোনখান থেকে পেয়েছি আমরা? মহাকর্ষ চ্যাপ্টার থেকে। ওকে, সেই রো এর মানটা এখানে বসাবো। তাহলে টি ইকুয়াল টু বলতে পারি 2 পাই রুট অফ 3/4 পাই জি ইন্টু 1 রো, রোটার নিচে আছে, তার রো এর মান দেখে নাও 3g বাই, তাহলে বাইটাকে আমি উপরে তুলে দিয়েছিলাম 3g/4 পাই আর জি। এবার তাহলে কাটাকুটি যাবে, দেখো 3 যাবে, 4 পাই যাবে, জি যাবে, তাহলে পাচ্ছি কি টি ইকুয়াল টু 2 পাই রুট অফ আর বাই জি। দেখলাম সুন্দর একটা ছোট্ট ফর্মুলা চলে গেল পর্যায়কালের, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ আর বাই জি। এই আরটা কী ছিল? এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এই জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ তল ভূপৃষ্ঠে। ওকে, তা দেখলাম টোটাল ব্যাপারটা কনক্লুড করে কী করলাম, পুরো আমি টোটাল ডিটেলসটা আলোচনা করব। মানে সিনেমাতে যেগুলো আলোচনা করা তার যেমন ব্যাকআপ দিয়ে দেয়, সেরকম যে স্টোরি আলোচনা করা হলো স্টোরির একটা ফাইনাল টাচ দিয়ে দেবো, যে কী আলোচনা করলাম আজকে, কী টপিক করলাম আমরা, সেটা ডিটেলসে একটা আলোচনা করছি। তাহলে আমরা কী বের করলাম? পর্যায়কালটা, তার সিম্পল ফর্মটা একটা আলোচনা করে দিলাম, তাহলে এখানে রোটাও আমরা আলোচনা করে দিলাম। তাহলে এবার দেখে নাও টোটাল আমরা একবার রিক্যাপ নিয়ে নিই, তাহলে আজকে কী করলাম এখান থেকে।
এখান থেকে আমরা কীভাবে সহজে স্টেপগুলো, আমি বারবার বলি ফর্মুলা কীভাবে মুখস্থ করবো, কীভাবে ডেরিভেশন আছে মুখস্থ করবো, এই দিকে একদম ফোকাস দেবে না। ফোকাস দেবে আমার কনসেপ্টটা কী আছে আর স্টেপগুলো কী আছে, কটা স্টেপ ফলো করবো, পদ্ধতি কী আছে, এইটাকে একটু ফলো করার চেষ্টা করো। দেখবে তারপর যে কোনো ডেরিভেশন খুব সহজে, যতক্ষণ না তোমার কনসেপ্ট ক্লিয়ার হয় তার উপরে ততক্ষণ তোমার কাছে এটা যতই সহজ ডেরিভেশন হোক কঠিন লেগে যাবে বা ভুলে যাবে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কোনো জায়গায় তুমি ভুলবে না। তাহলে প্রথমে আমরা কী করতে চাইলাম দেখে নাও। প্রথমে আমরা ভাবলাম কি যে প্রত্যেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন সরল দলগতি বিভিন্ন এক্সাম্পল নিচ্ছি। তো আমরা এটা চাইছি যদি বিভিন্ন রকম প্ল্যানিং থাকে না, একটা নেক্সট বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম কোশ্চেন, যার মধ্যে কোশ্চেন আছে, কোশ্চেন ডিসকাস করার বা কোশ্চেন জিজ্ঞাসা করার মনোভাব থাকবে, সে অনেক কিছু শিখতে পারবে। সেই জন্য অবশ্যই আমরা চেষ্টা করি কি যখন এটা তাহলে এটা যদি এইভাবে হতো, ওইটা যদি এইভাবে হতো, ঠিক একইভাবে একই কনসেপ্ট নিয়ে আমরা এখানটা বলতে পারি কি যে যদি পৃথিবী এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি একটা সুড়ঙ্গ করা হতো, শুধু সুড়ঙ্গ নয়, সুড়ঙ্গ করার পর সেখান থেকে যদি একটা বস্তুকে ছেড়ে দেওয়া হতো, তাহলে সেখানে গতিটা কেমন হতো। তা সেখানে আমরা কি বললাম কি, তাহলে ধরলাম এটা হচ্ছে পৃথিবী। ওকে, তাহলে পৃথিবীর এই সুড়ঙ্গ করা হয়েছে। ওকে, সুড়ঙ্গ করা হয়েছে এরকম। তা সুড়ঙ্গ করলে হচ্ছে কি যখনই কোনো বস্তুকে এখান থেকে আমি ছেড়ে দেবো, তার যে গতি হবে সেটা পৃথিবীর কেন্দ্র ধরলাম, তাহলে সেটা কি সরল দোলক সম্পন্ন হবে। অর্থাৎ সরল দোলক সম্পন্ন মানে আমরা এখানে কীভাবে বুঝবো যে সরল দোলক সম্পন্ন হচ্ছে এটা, তার মানে দেখে না আমরা তো এটা জানি, প্র্যাকটিক্যাল ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা জানি কি পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে যত উপর দিকে যাওয়া যায় জি এর মান তত কী হয়, বাড়তে থাকে, অভিকর্ষ ত্বরণের মান বাড়ে এবং ম্যাক্সিমাম কোন জায়গায়, ভূপৃষ্ঠে, এখানে সর্বোচ্চ হয়। জি এর মান দেখে নাও, জি এর মান গ্রেটার দ্যান 1 ইনক্রিজ করে কোথায়, আমার পৃথিবীর কেন্দ্র থেকে যত উপর দিকে ওঠা যায়, আর ডিক্রিজ করে কখন, ভূপৃষ্ঠ থেকে যখন উপর দিকে ওঠা যাবে, এখানে জি ডিক্রিজ করে। তার ডিক্রিজিং অর্ডার কি, ভূপৃষ্ঠ থেকে যখন আমি উপর দিকে উঠতে যাবো তখন অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, আর পৃথিবীর কেন্দ্র থেকে যখন ভূপৃষ্ঠের দিকে যাব তখন অভিকর্ষ ত্বরণের মান বাড়তে থাকে, তাই না। তাহলে উল্টো দিকে যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে এখান থেকে গেলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে গেলে যদি আমার অভিকর্ষ ত্বরণের মান বাড়তে থাকে, তাহলে উল্টো দিকে যদি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে যাই তাহলে অভিকর্ষ ত্বরণের মান কী হবে, কমতে থাকবে। ভালো ব্যাপারটাকে, এখান পৃথিবীর কেন্দ্রে যাত্রা উপর থেকে যদি যায় কোনো বস্তু, তার অভিকর্ষ ত্বরণের মান কী হচ্ছে, বাড়তে থাকে, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে কমতে থাকবে অবভিয়াসলি। তাহলে কোনো বস্তুকে যখন ছেড়ে দেওয়া হবে তার ধীরে ধীরে যত নিচের দিকে নামবে তার অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে, অর্থাৎ পৃথিবীর যে গ্র্যাভিটি আছে বা টান আছে সেই টানটা আস্তে আস্তে কমতে থাকবে। ভূপৃষ্ঠে থাকলে পৃথিবী ওই বস্তুকে যেই আকর্ষণ করবে, যেই বলে আকর্ষণ করবে, যত নিচের দিকে নামবে সেই আকর্ষণ বলটা ধীরে ধীরে কমতে থাকবে এবং জিরো হবে কোন জায়গায়, পৃথিবীর কেন্দ্রে। মানে পৃথিবীর কেন্দ্রে যখন বস্তুটা চলে আসবে তখন গ্র্যাভিটি G=0, তখন তারপরে গ্র্যাভিটি থাকবে না, ফর্মাসে ভাসতে থাকবে। যেমন মহাকাশে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যখন কোনো বস্তু গ্র্যাভিটি 0 থাকে, সেরকম অবস্থায় তার গ্র্যাভিটি 0 থাকবে, সেখান থেকে থাকবে কি ভেসে বেড়াবে সেখানটা। তাহলে এবার দেখে নাও, তাহলে যত এখান থেকে যখন যাচ্ছে প্রথমে টানছে, পৃথিবী আকর্ষণ বলের জন্য টানছে, টেনে যখন এখানে চলে আসছে তখন 0 হয়ে যাচ্ছে, কিন্তু একে দিকে বেশি। আবার যেহেতু এখানে 0 হয়ে যাচ্ছে, কিন্তু এর তো একটা গতিশীল ছিল, কোনো একটা বস্তু গতিশীল আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা বস্তু গতিশীল আছে, গতিশীল যাচ্ছে, যেতে যেতে এখানে দেখলো গ্র্যাভিটি 0, কিন্তু এটা স্টপ হবে না, কারণ কি তার একটা গতি আছে, কাইনেটিক এনার্জি আছে, সেই কারণে সে গতিশীল থাকার জন্য আবার এইদিকে চলে থাকবে, তাই না, গিয়ে আবার ব্যাকে এইদিকে টানবে, আবার যাবে এইভাবে, তাহলে এই পথে যাবে, আবার এই পথে ফিরবে, তাহলে একই পথে এইভাবে দোলিত হবে, এইভাবে দোলতে থাকবে, এইভাবে যাতায়াত করবে। তাহলে এই কারণে এই গতিকে বলা কি সরল দোলগতি। তাহলে একবার এই পৃষ্ঠ থেকে এখানে আসবে, আবার এই পৃষ্ঠ থেকে এখানে যাবে, তাহলে এইভাবে যাতায়াত করবে, তাহলে এই জন্য এর গতি হচ্ছে সরল দোলগতি। এবার সেখানে যেহেতু আমরা তাহলে বুঝতে পারলাম তার সরল দোলক সম্পন্ন হবে এবং সেই হিসাবে এটা কী হবে, ভাইব্রেট করবে, এভাবে গতিশীল থাকবে, এই পৃষ্ঠতে বি পৃষ্ঠে আসবে, আবার এখান থেকে উপরে যাবে, আবার যাবে এইভাবে। তাহলে একই পথ, যেমন কি সরল দোলগতি এইভাবে যাওয়া আবার এইভাবে আসা, ঠিক এইভাবে এখানেও এইভাবে যাচ্ছে আবার এইভাবে আসছে, তাহলে এটা সরল দোলক সম্পন্ন হচ্ছে। তা সরল দোলগতি সম্পন্ন হলে আমরা সেটা কীভাবে প্রমাণ করেছিলাম সরল দোলগতির ব্যাপারটা। তাহলে স্টেপ 1টা দেখে নাও, স্টেপ 1,
তাহলে প্রথমে আমি বুঝতে পেরে গেলাম যে এখানে সরল দৈর্ঘ্যগতি সম্পন্ন হবে। তা সরল দৈর্ঘ্যগতি সম্পন্ন আমরা প্রমাণ করবো কি করে, নিউটনের মহাকর্ষ যে সূত্র আছে সেই সূত্রটা এখানে ইউজ করব। সেটা হচ্ছে কি যে F = G m1 m2/x² বা r²। তাহলে দুটো বস্তুর মধ্যে ভর গুণফল, তাহলে এখানে ওইটা প্রথম স্টেপ 1 ওইটা ফলো করব আমরা। F = G m হচ্ছে বস্তুটার ভর আর m ড্যাশ হচ্ছে x ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক আছে তার ভর /x²। কারণ কি এর ব্যাসার্ধকে আমরা x ধরেছি, ব্যাস। এখান থেকে F পরে এর পরের স্টেপটা কী করবো, m ড্যাশের মান নির্ণয় করা। তারপরের স্টেপে m ড্যাশের মান কীভাবে নির্ণয় করলাম সেভাবে আমরা m ড্যাশের মান নির্ণয় করব। নির্ণয় করার পর F = আমরা যে ভ্যালু পেলাম সেই ভ্যালুটা বসাবো। F = আমরা জানি কি, F = জানি আমরা ma। ওকে, তাহলে এটা আমরা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। ওকে, সেকেন্ড স্টেপ কী করবো আমরা, সেটা হচ্ছে কি F = ma জানি, তাহলে ma আর F = যেটা পেয়েছিলাম আগে দুটোকে ইকুয়াল করব। ইকুয়াল করে a এবং x এর মধ্যে একটা সম্পর্ক বের করব। তাহলে a আর x এর মধ্যে যখনই সম্পর্ক চলে আসবে সেখান থেকে আমরা বলতে পারবো কি, তাহলে এটা অবশ্যই সরল দৈর্ঘ্য সম্পন্ন হচ্ছে। এবার সরল দৈর্ঘ্য সম্পন্ন হলেই সেখান থেকে পর্যায়কাল বের করতে হবে। পর্যায়কালের সমীকরণ হচ্ছে t = 2π √ সরণ বাই ত্বরণ। তাহলে এই সরণ বাই ত্বরণের যে সমীকরণ পেলাম সেখান থেকে মান বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর যা আসবে সেটা হচ্ছে আমার টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এবারে কি আমরা মহাকর্ষতে পড়েছিলাম যে ঘনত্ব রো এর মান ছিল কি 3g/4π rg, সেই রো এর মানটা বসিয়ে দিলেই আমার দেখবে আসবে এখানে t = 2π √r/g। তাহলে এইটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড বা পর্যায়কাল। মানে পর্যায়কাল মানে হচ্ছে কি এ বিন্দু থেকে এই সুড়ঙ্গ বরাবর এই বিন্দু থেকে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় সেটা বি বিন্দুতে আসবে, অর্থাৎ এখানে আসবে, এখান থেকে আবার ফিরে আসবে। তাহলে একটা পূর্ণ আবর্তন, এখান থেকে আসবে এখানে, এখান থেকে আবার যাবে এখানটা, তাহলে একটা পূর্ণ চক্র। তাহলে এই ক্ষেত্রে যে সময় লাগে সেটাকে আমরা পর্যায়কাল বলি। এখানে সেই পর্যায়কালটা কত হচ্ছে, t = 2π √r/g। তাহলে এইটা কত হতে দেখো না, আর এর মান জানি, জি এর মান জানি, তাহলে এটা বসিয়ে বের করে যে কত সময় লাগতে পারে। তাহলে আমি যদি পৃথিবী দেখে নাও, তাহলে আমার নেক্সট কোশ্চেন কী থাকবে, তাহলে এইটা যদি সবসময় কল্পনা করার চেষ্টা করবে। তুমি কাল্পনিক চিন্তা ভাবনা না করলে, কল্পনা না করতে পারলে তুমি তাহলে কোনো জিনিস সায়েন্স ভালো করে বুঝতে পারবে না প্রত্যেকটা। কারণ দেখে নাও অনেক জিনিস আছে সায়েন্সে তোমার কল্পনা করতে, কারেন্ট কীভাবে যাচ্ছে, ইলেকট্রন কীভাবে মুভ করছে, অ্যাটম কীভাবে আছে, এগুলো সব কেউ দেখেনি, কল্পনা করতে হয়েছে। তো যতক্ষণ কল্পনা করতে পারছো ততক্ষণ কিন্তু তোমাকে টাফ লাগবে। সেজন্য এটা কল্পনা করতে শেখো। যদি এরকম হয়ে যায়, ওকে, সায়েন্স ফিকশন মুভির মতো যদি এরকম হয়ে যায়, এখানে সুড়ঙ্গ করা হয়েছে, ঠিক আছে, তা টোটাল রিকল বললাম, টোটাল রিকল একটা মুভি আছে এর উপর, শুধু যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করা। তাহলে এরকম যদি সুড়ঙ্গ থাকে, ওকে, তাহলে কত সময় লাগবে। আমি উপর দিয়ে যে প্লেনে করে যাই সেখানে কত সময় লাগে এখান থেকে এখানে আসতে, যদি ট্রেনে করে যাই সেখানে কত সময় লাগে, তো সবথেকে কোন কোন ক্ষেত্রে কম সময় লাগবে সেটা আমরা যদি ক্যালকুলেট করতে যাই তাহলে সেটা দেখবো। তাহলে প্রথমে এখানে দেখে নেবো কি, সুড়ঙ্গ বরাবর যেতে তোমার টাইম বা পর্যায়কাল কত, t = 2π √r/g। ওকে, আর এর মান জানা আছে 6400 কিলোমিটার, তাহলে ইন্টু 10⁻³ মিটার। জি এর মান জানি আমি 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, এগুলো আমরা জানি। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে t = 2π √6400 ইন্টু 10⁻³/9.8, ঠিক আছে। তাহলে এই মান যদি বসিয়ে দেওয়া হয় তার t = আসবে 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। শুধু এ থেকে বি বিন্দু নয়, এ থেকে গিয়ে আবার মানে ঘর থেকে যাত্রা করবে আবার ঘরে ফিরে আসবে, তখন টোটাল সময় লাগবে 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। কত কম সময় লাগে সেখানে। অর্থাৎ এখান থেকে ধরো একটা লিফট আছে, লিফটের মধ্যে বসছো, ডাইরেক্ট লিফট এটা, ওকে, আর লিফটে বসে এখান থেকে ছাড়ালো, ডাইরেক্ট এখানে আসলে আবার এখানে ফিরে গেলে কত সময় লাগবে, 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। মানে 1 ঘন্টা বলা যায় 1.5 ঘন্টার মধ্যে তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়ে ফিরে আসবে। তা শুধু আসতে কত সময় লাগবে, আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাব, সেখানে কত সময় লাগবে দেখে নাও। সেখানে তাহলে এর অর্ধেক সময় লাগবে। তাহলে এ থেকে বি বিন্দুতে যেতে সময় লাগবে, তাহলে TAB
ইকুয়াল টু এর অর্ধেক যা লেগে যায় t/2, তার মানে হচ্ছে কি 42 মিনিটস এরকম সময় লাগবে, 42 মিনিটসের মতো সময় লাগবে। তাহলে দেখো না কত টাইম সেভ, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে, ভাবো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাবে মাত্র 42 মিনিটের মধ্যে। মানে যেটা বললাম, এখানে ধরো একটা লিফট আছে, লিফটের সিস্টেম কিছু করেছে, ধরো এখানে একটা লিফট আছে, লিফট এখানে ছাড়ালো, ছেড়ে এখান থেকে পৌঁছাবে পৃথিবীর আর এক প্রান্তে, মানে বলে না একটা জায়গা থেকে আরেকটা জায়গা চলে, মানে টোটাল অপোজিট সাইড, সেখানে তুমি চলে গেলে মাত্র সময় লাগছে কত 42 মিনিট। এত কম সময়ের মধ্যে এখানে চলে যেতে পারবে। তো এটা যদিও বাস্তবে সত্য নয় যে তুমি যেতে পারবে, এরকম করা যাবে না। যদি আমরা ইমাজিন করি, ওকে, ইন ফিউচার হয়তো এমন কিছু হতে পারে। তো আমরা যদি পৃথিবীর কেন্দ্র বরাবর না গিয়ে যদি এরকম বরাবর যাই, ওকে, যদি এরকম হয়, তাহলে এটা যে আমার পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র বরাবর না গিয়ে আমি এই বরাবর গেলাম, তাহলে এখানেও সেই একই সময় লাগবে। তাহলে এখানে কি কত সময় লাগবে, এখানে কি একই সময় লাগবে না আলাদা সময় লাগবে? তাহলে এখানেও একই সময় লাগবে 42 মিনিটস। সবসময় এটাও দেখা শর্ট কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেন দিয়ে দেয় যে কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্র বরাবর সুড়ঙ্গ না করে যদি এই বরাবর সুড়ঙ্গ করা হয় বা এই বরাবর সুড়ঙ্গ করা হয়, যে কোনো একদিকে যদি এবার সুড়ঙ্গ করা হয়, সেক্ষেত্রে কত সময় লাগবে, বা সেক্ষেত্রে মানে সেটা কি সরল দোলগতি সম্পূর্ণ হবে? তো অবশ্যই সেক্ষেত্রেও সেটা সরল দোলগতি সম্পূর্ণ হবে। তা পৃথিবীর কেন্দ্র বরাবর ছাড়া যে কোনো দিকই যদি আমার সুড়ঙ্গ করা হয় এরকম এক প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত, তা সেখানটা তার যে বস্তু যে যাবে তার যে গতি হবে সেটা সরল দোলগতি সম্পূর্ণ হবে। সেখানেও একই সময় লাগবে, 42 মিনিট সময় লাগবে। ওকে, তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে দেখলাম টোটাল আজকে ব্যাপারটা পুরো ছবি আকারে বুঝে নাও, আর যেটা আমি বুঝিয়েছি সেটা খাতায় একবার নোট ডাউন করে নাও এবং ভালো করে মিলিয়ে নাও। তাহলে পৃথিবীর আছে যে কনসেপ্টটা পুরো বুঝতে, ছবিটার কনসেপ্টটা বুঝে নাও, তারপর স্টেপগুলো ফলো করে, কোন স্টেপ কীভাবে আমরা ফলো করবো। প্রথমে আমরা মহাকর্ষীয় যে আকর্ষণ বলে সেই ফর্মুলা ফলো করবো, এফটা বের করবো, এফের জায়গায় এম এ বসাবো, ওখান থেকে এম কেটে দিয়ে এ আর এক্স এর মধ্যে সম্পর্ক বের করবো, ব্যাস এটা সরল দোলগতি সমীকরণ। সেখান থেকে আমরা t=2π√, সরণ বাই ত্বরণ করবো বা ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন, সেখানে x/a এর মান বসিয়ে যেটা পাবো সেখানটায় আমরা রো এর মানটা বসিয়ে 3g/4πrg, ব্যাস t= বেরোবে 2π√r/g। খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকার প্রয়োজন আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা যেটা আলোচনা করছি সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি, ছোট্ট একটা টপিক আছে, খুবই সহজ দেখানো এর কনসেপ্টটা। এখানে মেন কনসেপ্ট আছে, এর উপরে কোশ্চেন দেয় 2 নম্বরের কোশ্চেন, সেই কোশ্চেনটা এই থিওরিটা ডিসকাস করলি এখান থেকে কোশ্চেনটা তুমি সহজেই করতে পারবে। আমরা প্রথমে বুঝবো কি সেকেন্ড দোলক কাকে বলা হয়। সেকেন্ড দোলক, ওকে, সেকেন্ড দোলক কি, যে সমস্ত সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড হয় বা অর্ধ দোলনকাল হচ্ছে কি 1 সেকেন্ড হয়, সেই সমস্ত দোলককে বলা হয় কি সেকেন্ড দোলক। ওকে, সেকেন্ড দোলক বলা। তাহলে বললাম কি, যদি আমাদের সমীকরণ t= আমরা জানি 2π√L/g। ওকে, তাহলে এখানে t=2 সেকেন্ড, মানে t=2 সেকেন্ড বলতে কী বোঝাচ্ছে এখানে দেখে নাও। তাহলে এটা যে সরল দোলক হয়, এখানে বস্তু আছে, এখানে ধরলাম, মানে এখানে এই পথ বরাবর একবার গেল, আবার এখানে একবার ফিরে আসলো, এখানে যে সময় লাগবে সেই সময়টা 2 সেকেন্ড, t=2 সেকেন্ড। তা যে সমস্ত দোলকের পর্যায়কাল বা টাইম পিরিয়ড এখান থেকে যাবে এখানে আসবে সেটা যে 2 সেকেন্ড হয়, তা সেই দোলককে বলা হয় কি সেকেন্ড দোলক। ওকে, তা সেকেন্ড দোলকে দেখে নাও, আমরা এটা t এর মান 2 জানি, তাহলে 2π√L/g। তাহলে এখান থেকে যে 2 কাটবে, তাহলে এখান থেকে কেটে দিলে আমরা বলতে পারি কি 1/π² L/g। তাহলে L=g এর মান জানি 9.8/π²। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে L এর মানটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা Lটা বের করতে পারবো। L সাধারণত দেখবে 99.40 সেন্টিমিটার, তোমাদের বইয়ে দেখবে এটা করা আছে, দেখে নিও। তাহলে সরল দোলক বা সেকেন্ড দোলকটা কি, সেকেন্ড দোলকটা আমরা কী বুঝলাম, যে সমস্ত সরল দোলকের দোলনকালটা 2 সেকেন্ড হয় তাদের বলা কি সরল, তাদের বলা সেকেন্ড দোলক। ওকে, এবার সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি কীভাবে স্লো হয় কীভাবে ফাস্ট হয় সেটা আমরা বুঝবো। তা ফাস্ট কখন হয় কখন স্লো হয়, তা যদি এর পর্যায়কাল বৃদ্ধি পায়, দেখে নাও যে যদি সেকেন্ড দোলক বা দোলক ঘড়ির
পর্যায়কাল বৃদ্ধি পায় তাহলে ঘড়িটা স্লো চলবে না ফাস্ট চলবে। আচ্ছা এটা আগে বুঝে, তাহলে প্রথম হচ্ছে কি কেস 1, এখানে কেস 1 আকার লিখি। সেকেন্ড দোলকের পর্যায়কাল বৃদ্ধি পেলে, তাহলে প্রথম যে পর্যায়কালটা বৃদ্ধি পায়, এবার ভালো করে বোঝো। যদি পর্যায়কাল আমি 1 নম্বর দিয়ে লিখি, যদি পর্যায়কাল বৃদ্ধি পায় তার মানে হচ্ছে কি এখান থেকে এখানে গিয়ে আবার ফিরে আসতে 2 সেকেন্ডের বেশি সময় লাগে, তাহলে একই সময় 2 সেকেন্ড লাগছে না। পর্যায়কাল বৃদ্ধি পাচ্ছে মানে কি এখান থেকে গিয়ে আবার এখানে আসতে সময়টা বেশি লাগছে, তাহলে সময়টা বেশি লাগছে মানে কি এটা গতিটা কি ফাস্ট না স্লো, তাহলে অবশ্যই এই দোলকটা ধীরে ধীরে মুভ করছে, তাহলে এর গতি কমে যাচ্ছে, গতি হ্রাস পাচ্ছে। তাহলে বেগ যদি এখানে ক্ষেত্রে বলতে পারে কি দোলকের বেগ হ্রাস পাবে। তা যদি এটা হ্রাস পায় তাহলে ঘড়িটা কি হবে স্লো চলবে, তাহলে এটা ঘড়ি কি স্লো চলবে, ঘড়ি স্লো চলবে হবে। ভালো করে তাহলে মিলিয়ে নাও কথা, প্রত্যেকটা 3টে পয়েন্ট মিলিয়ে নাও। যদি আমার সেকেন্ড দোলকের পর্যায়কাল বৃদ্ধি পায়, পর্যায়কাল বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে কি আমার পর্যায়কাল মানে কি বুঝি যে যেখান থেকে যাবে আবার সেখানে আসতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল বলা হচ্ছে। সেকেন্ড দোলক কাকে বলছি, যদি যেখান থেকে যাচ্ছে আবার সেখানে ফিরে আসতে যে 2 সেকেন্ড সময় লাগে সেটাকে আমরা বলছি সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে কখন দোলকের বা ঘড়ির স্লো চলবে কখন ফাস্ট চলবে, প্রথম কেসকে যদি আমার পর্যায়কাল বৃদ্ধি পায় অর্থাৎ 2 সেকেন্ডে যদি বেশি সময় লাগে, অর্থাৎ এখানে যাচ্ছে আর এখানে আসছে, তাহলে এই যাওয়ার আসা মিলিয়ে টোটাল 2 সেকেন্ড যদি বেশি হয়ে যায় তার মানে এইটা যে ফাস্ট মুভ করছে না, তার স্লো যাচ্ছে, দোলকটা স্লো গতিতে মানে আগের থেকে ধীর গতিতে গতিশীল আছে। তাহলে ধীর গতি হলেই অবশ্যই তাহলে এর কী হবে বেগ হ্রাস পেয়ে যাবে, আর যখনই বেগ হ্রাস পেয়ে যাবে তখনই ঘড়িটা কী হবে স্লো চলতে শুরু করবে। ওকে, সেক্ষেত্রে কী হবে ঘড়ি স্লো চলবে। তাহলে আমরা এক্সাম্পল কী দিতে পারি, তাহলে কোনো মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে নিয়ে কোনো বস্তু ঘড়িকে নিয়ে যাওয়া হয়েছে, বা বলা যায় কোনো সমতল ভূমি থেকে সমুদ্রতল ভূমি থেকে পাহাড়ের কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে বা ভূগর্ভে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে হচ্ছে কি দেখে নাও আমার কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, এল তো আমার ফিক্স থাকবে। কিসের পরিবর্তন হবে দেখে নাও, জি এর মান হ্রাস পাবে, জি এর মান হ্রাস পাবে। ওকে, হ্রাস পাবে। আমরা জানি কি ভূপৃষ্ঠের থেকে যত নিচের দিকে যাব তত কী হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান কমবে, আর ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠবো তখনও অভিকর্ষ ত্বরণের মান কমবে। তাহলে সেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে জি এর মান কী হচ্ছে হ্রাস পাবে। তাই জি এর মান যখনই হ্রাস পেয়ে যাবে তখনই এর পর্যায়কাল কী হয়ে যাবে বৃদ্ধি পেয়ে যাবে। তার সেকেন্ড দোলকের বা সরল দোলকের পর্যায়কাল কী হয়ে যাবে বৃদ্ধি পেয়ে যাবে। তাই সরল দোলকের পর্যায়কাল বৃদ্ধি পেলেই তখন কি ঘড়িটা স্লো চলবে। সেই জন্য এই সমস্ত স্থানে যখনই একটা সমতল থেকে কোনো পাহাড়ি অঞ্চলে যাওয়া হয় বা ভূপৃষ্ঠ থেকে কোনো গভীরে প্রবেশ করা হয়, এই দুটো ক্ষেত্রে কী হচ্ছে আমার ঘড়ি স্লো চলে একটু, কারণ কি জি এর মান পরিবর্তন হচ্ছে, জি এর মান হ্রাস পাচ্ছে, জি এর মান হ্রাস পেলেই পর্যায়কাল বৃদ্ধি পাবে, পর্যায়কাল বৃদ্ধি পেলেই ঘড়িটা স্লো চলবে। এইটা প্রত্যেক সূত্র আছে, লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো ফলো করলেই তুমি খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। খুব একটা টাফ না এই বিষয়টা, যে স্টেপগুলো বললাম যে কীভাবে কী হলে হবে সেইটা ভালো করে মনে রাখলেই হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। আর এর অপোজিট দিকে আমরা কি বলতে পারি, যদি আমার দোলনকার হ্রাস পেয়ে যায় অর্থাৎ টি কত 2 সেকেন্ডে যদি কম হয়ে যায়, তাহলে দেখেন দোলনকার হ্রাস পাওয়া মানে এখানে যদি বা এখান থেকে আমি যদি বলি এটা কেস 1 বা 1 নম্বর কেসের ক্ষেত্রে, কেস 2 এর ক্ষেত্রে যদি বলি আমি কেস 2, তাহলে জি এর মান বৃদ্ধি পেলে, জি এর মান বৃদ্ধি পেলে, তাহলে যদি জি এর মান বৃদ্ধি পায় অভিকর্ষ ত্বরণের মান যদি বেড়ে যায় তার পর্যায়কাল কী হবে হ্রাস পাবে। এক্ষেত্রে বৃদ্ধি হয়ে যায়, এক্ষেত্রে পর্যায়কাল হ্রাস পাবে, অর্থাৎ এখান থেকে গিয়ে আবার এখানে আসতে 2 সেকেন্ডের কম সময় লাগবে। তাহলে কম সময় লাগলে সময় কম, তাহলে মুভমেন্টটা বা গতি কী হচ্ছে ফাস্ট হবে, দ্রুত হবে। তাহলে এখানে কি দোলকের বেগ বৃদ্ধি পাবে, তার দোলকের বেগ এই দোলকের বেগ যদি বৃদ্ধি পায় তাহলে ঘড়িটা কী হবে
ফাস্ট চলবে। সো এই কথা প্রথমটা মনে রাখলে দ্বিতীয়টা খুব সহজে যাবে। সো একটা মনে রাখার চেষ্টা করো, তার অপোজিট তার বিপরীতটা কী হবে, ফাস্ট হয়ে যাবে। তার স্লো কীভাবে হয়, কেন স্লো হয় সেটা যদি জানতে পেরে যাও তাহলে ফাস্ট কী হবে, তার অপোজিট তাহলেই ফাস্ট হয়ে যাবে। ওকে, তো আশা হয় তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে না আজকে টোটাল সরলরেখার যে থিওরি ছিল সমস্ত থিওরি আজকে ডিসকাস করে দিলাম। কেমন লাগেছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রবলেম সেট 1 স্টার্ট করব। আর তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।